এটা বংশগতি সংক্রান্ত দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমরা বংশগতির বিভিন্ন ধরনের যে পরিশব্দগুলো আছে, প্রতিশব্দগুলো আছে, সেগুলোর সম্বন্ধে জেনেছি, ফিনোটাইপ, জিনোটাইপ, হোমোজাইগাস, অ্যালিল ইত্যাদি সম্বন্ধে। এই ভিডিওতে আমরা মেন্ডেলের কাজ সম্বন্ধে জানবো, গ্রেগর জোহান মেন্ডেলের কাজ সম্বন্ধে জানবো। অনেকদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে একটা ঔৎসুক্য ছিল যে কি করে বংশগতি সংক্রান্ত যে বিভিন্ন চরিত্রগুলো, সেগুলো মাতা পিতা থেকে, অর্থাৎ জনিত্রী জনু থেকে সন্তানের মধ্যে অর্থাৎ অপত্য জনুতে কিভাবে সঞ্চারিত হয়। যেমন আমি একটা তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো যে আমার মায়ের যদি লাল রঙের একদম সোজা চুল হয়, আর পিতার যদি কালো রঙের কোঁকড়ানো চুল হয়, তাহলে সন্তানের চুলটা কিরকম হবে? অনেকদিন পর্যন্ত এরকম ধারণা ছিল যে সন্তানের চুলটা হবে মা এবং বাবা এদের চুলের জন্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ মায়ের ক্ষেত্রে লাল রঙের সোজা চুল এবং বাবার ক্ষেত্রে কালো রঙের কোঁকড়া চুল, আর সন্তানের ক্ষেত্রে হবে হচ্ছে লাল রঙের কোঁকড়া চুল। অর্থাৎ এখানে মাতা এবং পিতার দুটি বৈশিষ্ট্য একসঙ্গে মিক্সড হল। এটা অন্য যে কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে হতে পারে। মায়ের ক্ষেত্রে নীল রঙের চোখ, বাবার ক্ষেত্রে কালো রঙের চোখ, তাহলে সন্তানের ক্ষেত্রে চোখটা হবে হচ্ছে দুজনের মধ্যে মিক্সড। এরকম একটা ধারণা অনেকদিন পর্যন্ত বিজ্ঞানী মহলে ছিল। কিন্তু সত্যি কি এভাবে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি বংশ পরম্পরায় এভাবেই সঞ্চারিত হয়? এর উত্তরটা অনেকদিন পর্যন্ত আমাদের জানা ছিল না, এবং এই উত্তরটা খুঁজে বার করেছিলেন অস্ট্রিয়া নিবাসী একজন বিজ্ঞানী। তার নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল 1822 সালে তৎকালীন অস্ট্রিয়ার একটি শহরে জন্মগ্রহণ করেন। পেশায় ধর্মযাজক ছিলেন। 1884 সালে তিনি ভগ্ন হৃদয়ে মারা যান। তার কারণ, তার বেঁচে থাকাকালীন অবস্থায় তার কাজের কোনো স্বীকৃতি তিনি পাননি। এরপরে 1901 সালে বিশ্বের 3 দেশের 3 বিজ্ঞানী একসঙ্গে মেন্ডেলের এই আবিষ্কারকে পুনরাবিষ্কার করেন, এবং তারপর থেকে মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বা বংশ। মেন্ডেল কাজটা কিসের উপর করেছিলেন? তিনি যে তার পরীক্ষা নিরীক্ষার জন্য যে স্পেসিমেনটা বেছে নিয়েছিলেন, যে নমুনাটা বেছে নিয়েছিলেন, সেটি হচ্ছে সাধারণ মিষ্টি মটর গাছ, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিসাম স্যাটাইভাম। পিসাম স্যাটাইভাম। তিনি প্রায় 8 বছর ধরে, মানে 1856 থেকে 1863 সাল পর্যন্ত, প্রায় 8 বছর ধরে তিনি প্রায় 30,000 মটর গাছ তিনি তার উপরে পরীক্ষা নিরীক্ষা করেন। 30,000 মটর গাছের একটা, তার বাগানে 30,000 মটর গাছের একটা বিস্তৃত একটা সম্ভার তৈরি করেন এবং তার উপরে এই পরীক্ষা নিরীক্ষা করেন। মটর গাছের এই প্রজাতিটি খুব সাধারণ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পিসাম স্যাটাইভাম। এর উপরে এবার প্রশ্ন হচ্ছে যে মেন্ডেল এত গাছ থাকতে বা এত কিছু থাকতে হঠাৎ ওই মটর গাছকে কেন বেছে নিলেন? তো এর পেছনে অন্য অনেক ধরনের কারণ আছে। প্রধান কারণ যেটা, মটর গাছ খুব অল্প সময় তার জীবনচক্র শেষ করে। মানে আমি যদি বলতে চাই এরকম ভাবে যে মাত্র 3 মাসের মধ্যে পিসাম স্যাটাইভাম বা সুইট পি, মিষ্টি মটর গাছ, তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়, তার পরিণতি লাভ করে। কিন্তু আমরা যদি ধরো একটা আপেল গাছের কথা ভাবি, তাহলে আপেল গাছের পরিপূর্ণভাবে লম্বা, পরিপূর্ণভাবে বিকশিত হতে তার সময় লাগে 10 বছর। তো ফলত আপেল গাছ বা অন্য অনেক বড় গাছ তার পরীক্ষার জন্য যথারীতি খুব ভালো একটা স্পেসিমেন, খুব ভালো একটা নমুনা হতো না। তোমরা সাথে সাথে অন্য একটা প্রশ্ন তুলতে পারো যে খুব তাড়াতাড়ি জীবনচক্র শেষ করে এরকম আরো অনেক গাছ আছে, তাহলে মটর গাছই বা শুধু কেন? মটর গাছের আরো অনেক কিছু সুবিধা আছে। সুবিধাটা কি? মটর গাছ খুব সহজে ফলানো যায়, নাম্বার 1। মটর গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়, তার মানে খুব অল্প সময়ের মধ্যে মটর গাছের অনেকগুলো প্রজন্মকে পর্যবেক্ষণ করা যায়, নাম্বার 2। নাম্বার 3, মটর গাছের খুব নিয়ন্ত্রিত পরাগ মিলন আমরা তৈরি করতে পারি। খুব নিয়ন্ত্রিতভাবে আমরা পরাগ মিলন তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছে মতন আমরা স্বপরাগ যোগ করতে পারি, ইচ্ছে মতন আমাদের ইতর পরাগ যোগও হতে পারে মটর গাছের মধ্যে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মেন্ডেলের পরীক্ষায় যখন আমরা এর পরেই আসবো, মেন্ডেলের পরীক্ষাতে সেখানে দেখব মটর গাছের মধ্যে নানান ধরনের বিপরীত বৈশিষ্ট্যের একটা অপূর্ব সমাহার আছে, যেটা মেন্ডেলকে তার এই কাজগুলো করতে এবং সেই কাজ থেকে তিনি যে সূত্রে উপনীত হয়েছিলেন সেই সূত্রে আসতে সাহায্য করেছিলেন। সেই 7খানা
মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি হলো যথাক্রমে গাছের দৈর্ঘ্য, লম্বা এবং খর্ব, কাণ্ডে ফুল এবং ফলের অবস্থান কাক্ষিক এবং শীর্ষস্থ, ফলের আকৃতি খাঁজযুক্ত এবং স্ফীত, ফলের রং সবুজ এবং হলদে, ফুলের রং বেগুনি এবং সাদা, বীজের আকৃতি গোল এবং কুঞ্চিত, বীজ ত্বকের রং হলদে এবং সবুজ। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে মেন্ডেল এই বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য কি করেছিলেন, যে মটর গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফার্টিলাইজেশন, পরাগ মিলন যেটা বলেছি আমরা, সেটা করেছিলেন। তো এই পরাগ মিলন কত ধরনের হতে পারে? পরাগ মিলন 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ ব্যাপারটা কি, আমরা কিছুক্ষণ পরে একটা ছবি দিয়ে সেটাকে বুঝবো আরো ভালো মতন। তার আগে আমরা বুঝে নিই যে স্বপরাগযোগ হচ্ছে, মটর গাছ হচ্ছে প্রথম কথা হচ্ছে উভলিঙ্গ, অর্থাৎ একই ফুলের মধ্যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র থাকে। স্বপরাগযোগ হচ্ছে একই গাছের একই ফুলের মধ্যে অথবা একই গাছের বিভিন্ন ফুলের মধ্যে পুংকেশর চক্র থেকে পরাগরেণু গিয়ে গর্ভমুণ্ডে স্থাপিত হবে। অর্থাৎ এটি একটি গাছ, এর মধ্যে পুংকেশর চক্র আছে, আমার এই আঙুলটা, এটা গর্ভকেশর চক্র আছে। এই ফুলের, এই গাছের এই ফুলের পুংকেশর চক্র থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থাপিত হলো সেই গাছেরই সেই ফুলের অথবা সেই গাছের অন্য ফুলে, তখন তাকে বলবো আমরা স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ কি? ইতর পরাগযোগ হচ্ছে এটি একটি গাছ, এটি একটি গাছ, এর মধ্যে একটা ফুল আছে, এর মধ্যে আরেকটি ফুল আছে। এই ফুলের, অর্থাৎ এই গাছের এই ফুলের পরাগরেণু থেকে পরাগরেণু নিয়ে এই গাছের ফুলের গর্ভমুণ্ডের উপর যদি স্থাপিত করা হয়, তখন যে পরাগ মিলন হয়, তখন তাকে বলবো আমরা ইতর পরাগযোগ। মেন্ডেলের পরীক্ষার জন্য এই স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ, এই দুটো পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মেন্ডেল আরেকটা কাজও করেছিলেন। কি কাজ করেছিলেন আমরা স্বপরাগযোগ ইতর পরাগযোগ একটু পরে ছবি সহকারে বুঝবো, কিন্তু তার আগে এটাও জেনে নেব, যখন তিনি ইতর পরাগযোগ করতে চেয়েছিলেন, আমরা যখন একসংখ্য জননের পরীক্ষায় যাব তখন দেখবো আমরা যে ইতর পরাগযোগটা খুব প্রয়োজনীয় একটি পদক্ষেপ ছিল মেন্ডেলের পরীক্ষার ক্ষেত্রে। এই ইতর পরাগযোগ করতে গেলে তিনি কি করেছিলেন, একদল গাছকে স্ত্রী গাছে রূপান্তরিত করেছিলেন, আরেক দল গাছকে পুরুষ গাছে রূপান্তরিত করেছিলেন। স্ত্রী গাছ এবং পুরুষ গাছে রূপান্তরিত কি করে করেছিলেন, কিছু গাছে ফুলগুলো থেকে সমস্ত পুংকেশর চক্রগুলোকে তিনি কেটে বাদ দিয়েছিলেন, তাহলে সেই গাছের মধ্যে শুধু গর্ভকেশর চক্র রইল, তারা হলো স্ত্রী ফুল। আর আরেক দল গাছের মধ্যে সমস্ত গর্ভকেশর চক্রগুলোকে কেটে বাদ দিলেন, রইল শুধু পুংকেশর চক্র, তারা হলো পুরুষ ফুল। এখানে পরাগযোগের 3 ধরনের প্রক্রিয়া আলোচনা করা হয়েছে, স্বপরাগযোগের 2টি এবং ইতর পরাগযোগের 1টি। এই উদাহরণের ক্ষেত্রে দেখো, একটি গাছের একটি ফুলেরই পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডের উপর স্থাপিত হলো, তাহলে এটি স্বপরাগযোগ। উদাহরণ বি এর ক্ষেত্রে একটি গাছের একটি ফুলের পরাগরেণু সেই গাছেরই অপর একটি ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হলো, স্বপরাগযোগ। উদাহরণ সি এর ক্ষেত্রে একটি গাছের পরাগরেণু অন্য একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হলো, এক্ষেত্রে এটি হচ্ছে ইতর পরাগযোগ। মেন্ডেল তার পরীক্ষা করার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কাজ প্রথমেই করে নিয়েছিলেন। তিনি বিভিন্ন বিশুদ্ধ স্টক তৈরি করেছিলেন, অর্থাৎ মটর গাছের এই যে 7 ধরনের বিভিন্ন বিপরীতার্থক বিপরীতমুখী চরিত্রের কথা আমরা বললাম 7টি, প্রত্যেকটি চরিত্রের জন্য তিনি বিশুদ্ধ মটর গাছের একটা সম্ভার তৈরি করেছিলেন। এবার বিশুদ্ধ মটর গাছ মানেটা কি? ধরো আমি যদি বলি লম্বা, বিশুদ্ধ লম্বা মটর গাছ, তার মানে হচ্ছে ওই যে বিশুদ্ধ লম্বা মটর গাছ যে গাছগুলোকে বলছি, তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটালে তাদের মধ্যে বীজ উৎপন্ন হয়ে যে মটর গাছগুলো তৈরি হবে, সেই মটর গাছগুলো সবকটি লম্বা হবে, তখন সেই মটর গাছের স্টককে বলবো আমরা বিশুদ্ধ লম্বা মটর গাছ। খর্ব গাছের ক্ষেত্রে তাই, অর্থাৎ খর্ব গাছের ক্ষেত্রে যদি আমরা তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটাই, তখন যে গাছগুলো তৈরি হবে তার সবকটি খর্ব, অন্য কোনো মিশ্রিত বৈশিষ্ট্য নেই, তখন সেই স্টকগুলোকে বলবো আমরা বিশুদ্ধ খর্ব মটর গাছ। তো একসংকর জননের ক্ষেত্রে তিনি কি করলেন, একজোড়া বিপরীতার্থক বৈশিষ্ট্যকে বাঁচলেন। আমরা প্রথমে উচ্চতার কথা ধরছি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে উচ্চতার ক্ষেত্রে 2টি ভেদ পরিষ্কারভাবে বোঝা যায় মটর গাছের মধ্যে, একটি লম্বা, একটি খর্ব। তো তিনি লম্বা মটর গাছকে প্রথমে, আমরা আগে যখন বলেছিলাম যে ইতর পরাগযোগের ক্ষেত্রে তিনি স্ত্রী পুরুষ এর মধ্যে একটা ভেদ করে নিয়েছিলেন। আমরা ধরে নিলাম এই যে লম্বা মটর গাছ, এটি হচ্ছে পুরুষ, এটি পুরুষের সাইন, আর এটি হচ্ছে স্ত্রী। এটা উল্টো হতে পারে, অর্থাৎ এটা পুরুষ হতে পারে, এটা আবার স্ত্রী হতে পারে। তো এদের মধ্যে তিনি কি করলেন, ইতর পরাগযোগ ঘটালেন, অর্থাৎ এই লম্বা মটর গাছটির পরাগরেণু স্থাপন করলেন
খড়গ মটর গাছের একটি ফুলের গর্ভমুণ্ডের উপরে। তার ফলে বীজ তৈরি হলো, সেই বীজগুলোকে মাটিতে রোপণ করলেন। মাটিতে রোপণ করার পরবর্তী প্রজন্মে যে মটর গাছগুলো দেখা গেল, সেখানে একটা শকিং একটা রেজাল্ট পেলেন। আশ্চর্য হয়ে তিনি দেখলেন এই যে প্রজন্মের যে মটর গাছগুলো তারা সবকটি লম্বা। তাহলে এই যে খড়গ গাছের যে বৈশিষ্ট্যটা সেটা কোথায় গেল? কিছুক্ষণ আগে আমরা বললাম যে বিজ্ঞানীদের মধ্যে এরকম একটা ধারণা ছিল যে পিতা মাতার যে বৈশিষ্ট্য তার একটা 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 মিশ্রিত অবস্থায় অপত্যের মধ্যে দেখা যাবে, কিন্তু এক্ষেত্রে খড়গ গাছের বৈশিষ্ট্যটি নেই। তিনি কিন্তু এখানে থামলেন না। তিনি কি করলেন, এই যে প্রজন্মের মটর গাছটি পেলেন, আমরা বোঝার সুবিধার্থে আমরা এই যে পিতা মাতা এর জেনারেশনটাকে নাম দিলাম পি জেনারেশন, প্যারেন্টাল জেনারেশন বা প্যারেন্টাল জনু, হ্যাঁ, বা জনিত্রী জনু। আর প্রথম যে অপত্য প্রজন্ম তার নাম হচ্ছে F1 জনু। এফ মানে হচ্ছে ফিলিয়াল, ফিলিয়াল 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 মানে হচ্ছে অপত্য, মানে প্রথম অপত্য জনু। এই প্রথম অপত্য জনুর মধ্যে সবকটি লম্বা মটর গাছ। এই লম্বা মটর গাছগুলোর মধ্যে তিনি কি করলেন, স্বপরাগযোগ ঘটালে অথবা ইতর পরাগযোগ ঘটালেন। দুটো ক্ষেত্রেই একই ধরনের রেজাল্ট পাওয়া গেল। এদের মধ্যে যখন স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটালেন, সেখানে বীজ উৎপন্ন হলো, বীজগুলোকে মাটিতে রোপণ করলেন। মাটিতে রোপণ করার পরে আমরা দ্বিতীয় অপত্য জনুর মটর গাছগুলোকে পেলাম, আমরা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য জনুর মটর গাছগুলোকে পেলাম। এখানে আশ্চর্য হয়ে তিনি দেখলেন যে মটর গাছগুলোকে পাওয়া গেল তার মধ্যে বেশিরভাগই হচ্ছে লম্বা মটর গাছ, কিন্তু যে মটর গাছগুলো F1 প্রজন্মে ছিল না, অর্থাৎ খড়গ মটর গাছগুলো, তারা এই F2 প্রজন্মের মধ্যে চলে এলো। এবং তিনি বারংবার এই পরীক্ষাটা যখন রিপিট করলেন, তিনি দেখলেন একই ধরনের অনুপাত পাওয়া যাচ্ছে। লম্বা মটর গাছ ইসটু খড়গ মটর গাছ সবসময় 3:1 হচ্ছে। এবার এটা যদি আমরা উচ্চতার ক্ষেত্রে না করে, ধরো আমি ধরে নিলাম এটা হলুদ ফুল, এটা সাদা ফুল, তাহলে প্রথম যে অপত্য প্রজন্ম সেক্ষেত্রে সবকটি হলুদ ফুল হলো। দ্বিতীয় অপত্য প্রজন্মের মধ্যে 3:1 অনুপাতে হলুদ ফুল এবং সাদা ফুল এলো। এটা যদি বীজপত্রের বর্ণ হতো তাহলেও এই একই ধরনের রেশিও তিনি বারবার পাচ্ছিলেন। হ্যাঁ, এবার এই পুরো ঘটনাটাকে আমরা যদি এবার চেকার বোর্ডের মাধ্যমে বা পানেট স্কোয়ারের মাধ্যমে দেখতে চাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আমরা দেখলাম এই যে লম্বা মটর গাছ বা খড়গ মটর গাছ, F1 জেনারেশনে সবকটি লম্বা মটর গাছ, F2 জেনারেশনে 3:2 অনুপাতে লম্বা এবং খড়গ মটর গাছের সংখ্যা পেলাম। এগুলো এই লম্বা বা খড়গ, এরা আমরা আগে জেনেছি যে কোনো বৈশিষ্ট্যের যে বাহ্যিক বহিঃপ্রকাশ তাকে আমরা ফেনোটাইপ বলে জানবো। এই লম্বা এবং খড়গ এগুলো হচ্ছে এর ফেনোটাইপ। যদি জেনোটাইপ দিয়ে আমরা করি তাহলে কি দাঁড়াবে? আমরা ধরে নিলাম এর জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি, আর খড়গ মটর গাছের ক্ষেত্রে এটা হচ্ছে স্মল টি। এই দুজনের মধ্যে মিলন হলো ক্যাপিটাল টি স্মল টির মধ্যে। তাহলে F1 জেনারেশনে যে গাছগুলোকে পেলাম আমরা, সেগুলোকে পেলাম আমরা ক্যাপিটাল টি এবং স্মল টি। তোমরা প্রশ্ন করতে পারো যে এখানটাতে কোনো খড়গ মটর গাছ নেই, তাহলে এই স্মল টিটা এলো কোত্থেকে? উত্তরটা হচ্ছে এইটা, এই F1 জেনারেশনের মধ্যে স্মল টি এই অ্যালিলটা যদি না থাকে, তাহলে F2 জেনারেশনে কি করে আবার এই খড়গ মটর গাছগুলো চলে এলো। অর্থাৎ F1 জেনারেশনে যে মটর গাছগুলোকে আমরা পেয়েছিলাম তারা হচ্ছে সবকটি হাইব্রিড বা সংকর। এখান থেকে এটাকে অনেকে সূত্র বলেন, অনেকে বলেন না, কিন্তু মোটামুটি এরকম একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে যখন দুটি বিশুদ্ধ গাছের মধ্যে বা বিশুদ্ধ প্রজাতির মধ্যে আমরা মিলন ঘটাবো, সংকরায়ন ঘটাবো, তখন প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না কিন্তু F2 জেনারেশনে গিয়ে প্রকাশিত হবে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তার মানে এক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যকে লম্বা, এই গুণটা, প্রচ্ছন্নকে খড়গ, এই গুণটা। তাহলে F2 জেনারেশনে গিয়ে আমরা কি পেলাম হচ্ছে মটর গাছগুলো পেলাম এর যে জিনোটাইপ, এটা আমরা কিছুক্ষণ পরে আমরা দেখব, আমরা পানেট স্কোয়ার বা চেকার বোর্ডের মাধ্যমে করব। তখন দেখব F2 জেনারেশনের ক্ষেত্রে এই যে জিনোটাইপটা সেটা কি করে পরিবর্তিত হয়ে যায়। আমরা এতক্ষণ একসংখ্য জননটা বুঝলাম। আমরা এবার এই একসংখ্য জননকে আমরা ছক এবং চেকার বোর্ডের সাহায্যে বুঝবো। আমরা প্রথমে বলেছিলাম যে দুটো বিশুদ্ধ হোমোজাইগাস দুটো গাছ নিয়েছিলাম। একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, এটা হচ্ছে তার জেনোটাইপ, আর এর ফেনোটাইপ কি? লম্বা। আর এই গাছটির জেনোটাইপ কি? স্মল টি, এর ফেনোটাইপ কি? খড়গ। এটি হচ্ছে প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনন। এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে, এই গাছ থেকে একটি গ্যামেট ক্যাপিটাল টি,
গ্যামেট যখন লিখবো তখন একটাই লিখবো, যখন জেনোটাইপ লিখবো তখন এই দুটো লিখেছি। তার কারণ হচ্ছে যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম জোড়া জোড়া অবস্থান করছে, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের দুটো ক্রোমোজোমের একই লোকাসে দুখানা অ্যালিল আছে, তাই দুটো। আর যখন গ্যামেট তখন সিঙ্গেল অ্যালিল, সেই কারণে একটা লিখে গোল। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি একটা গ্যামেট পেয়েছি, এখান থেকে স্মল টি একটা গ্যামেট পেয়েছি। F1 জেনারেশনে এই দুজন মিক্সড হয়েছে, মিক্সড হয়ে ক্যাপিটাল টি এবং স্মল টি এই উদ্ভিদগুলো তৈরি করেছি। আমরা এর আগেই দেখেছি যে এই F1 জেনারেশনে যারা আছে তারা প্রত্যেকেই হচ্ছে লম্বা। খড়গগাছটা তাহলে কোথায় গিয়েছিল? তখন এই দুজনের মধ্যে, এই F1 জেনারেশনের দুটো গাছের মধ্যে ইতর পরাগযোগ অথবা একটি গাছের মধ্যে স্বপরাগযোগ যখন করা গেল, তখন F2 জেনারেশনের এই গাছগুলোকে আমরা পেলাম ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। এটি লম্বা গাছ, এটি লম্বা গাছ, এটি লম্বা গাছ, এটি খড়গ গাছ। তাহলে এদের মধ্যে ফেনোটাইপিক যে রেশিও, ফেনোটাইপিক রেশিও হচ্ছে 3:1। কিন্তু জেনোটাইপিক রেশিওটা কি? এই যে গাছটা পেয়েছি এই গাছটি বিশুদ্ধ লম্বা গাছ, এই গাছ দুটো শঙ্কর লম্বা গাছ, এই গাছটি বিশুদ্ধ খড়গ গাছ। তাহলে জেনোটাইপিক রেশিও কি দাঁড়াচ্ছে? জেনোটাইপিক রেশিও দাঁড়াচ্ছে 1:2:1। F2 জেনারেশনের এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা চেকার বোর্ডের মাধ্যমে বা পানেট স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারি। বিজ্ঞানী রেজিনাল্ড সি পানেট, রেজিনাল্ড সি পানেট, এই বিজ্ঞানী প্রথম এই অ্যাপ্রোচটি, এই ধরনটি তিনি প্রথম ব্যবহার করেন। সেজন্য তার নাম অনুযায়ী পানেট স্কোয়ার বা সাধারণভাবে চেকার বোর্ডও বলা যেতে পারে। এক্ষেত্রে আমরা কি করেছি, একটি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল এর জন্য দুখানা কলাম করা হয়েছে এবং দুখানা রো করা হয়েছে। সেখানে দেখতে পাচ্ছি এখানে একটি গ্যামেট ক্যাপিটাল টি স্মল টি, পুরুষ ফুলের ক্ষেত্রেও এটা ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই গ্যামেটটি এবং এই গ্যামেটটি মিলে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এই গ্যামেটটি মিলে ক্যাপিটাল টি স্মল টি, এটি এবং এটি মিলে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি এবং স্মল টি মিলে স্মল টি স্মল টি। তাহলে এখান থেকে যে রেশিওটা আমরা পেলাম 1, এইটা এবং এটা মিলে 2 এবং এটি 1, তাহলে 1:2:1 এই জেনোটাইপিক রেশিও আমরা পাই। এর থেকে যে সূত্রে তিনি উপনীত হন সেটাকে বলা হয় ল অব সেগ্রিগেশন বা বিচ্ছিন্নতার সূত্র বা মেন্ডেলের প্রথম সূত্র। সেখানে তিনি কি বললেন? একজোড়া বিপরীত বৈশিষ্ট্য তাদের জন্য দায়ী যে ফ্যাক্টর, মনে রাখা প্রয়োজন, আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে মেন্ডেলের সময় জিন শব্দটি উদ্ভাবন হয়নি, সেটি অনেক পরে, তার মৃত্যুর অনেক বছর পরে হয়েছে। এই ফ্যাক্টরগুলো আসলে জিন, এটা মনে রাখবো। তিনি কি বলেছিলেন? বিভিন্ন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, এক্ষেত্রে লম্বা এবং খড়গ, তাদের মধ্যে যে ফ্যাক্টরগুলি মানে জিনগুলি, তারা প্রথম জেনারেশনের মধ্যে একত্রিত হলেও মিশ্রিত হয় না, মিশ্রিত হয় না। যদি মিশ্রিত হতো তাহলে লম্বা এবং বেটে এই দুটির মধ্যবর্তী কোনো একটি বৈশিষ্ট্য আমরা প্রকাশিত পেতাম, কিন্তু সেটি প্রকাশিত হয় না, মিশ্রিত হয় না, বরং তারা পরবর্তী প্রজন্মে গ্যামেট গঠনকালে আলাদা হয়ে যায়। যেহেতু গ্যামেট গঠনকালে আলাদা হয়, সে কারণে কিন্তু আমরা এই খড়গ বৈশিষ্ট্যটি পেয়েছি, যেটা F2 জেনারেশনে এসে আবির্ভূত হয়েছে, যেটা F1 জেনারেশনে ছিল না। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র বা ল অব সেগ্রিগেশন কি? একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টরগুলি প্রথম অপত্য জেনারেশনে একত্রিত হলেও মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে তারা পরস্পরের থেকে আলাদা। মনোহাইব্রিড ক্রস বা একসংখ্য জননের ক্ষেত্রে যেটা আমরা এখন বোর্ডে দেখলাম, সেটি আরেকবার এক ঝলকে দেখে নাও। বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খড়গ এই দুটি জেনোটাইপের মধ্যে যদি মিশ্রণ ঘটানো হয়, তাহলে প্রথম অপত্য জনু বা F1 জনুরুতে যে কটি মটর গাছ উৎপন্ন হবে তার সবকটি হবে শঙ্কর লম্বা, অর্থাৎ হেটেরোজাইগাস, হোমোজাইগাস নয়। F1 জেনারেশনের F1 জনুর দুটি হেটেরোজাইগাসের মধ্যে ইতর পরাগযোগ অথবা স্বপরাগযোগ যদি ঘটানো হয়, তাহলে F2 জেনারেশনে ফেনোটাইপিক রেশিও পাওয়া যায় 3:1, লম্বা 75%, খড়গ 25%। তাহলে জেনোটাইপিক রেশিও কি দাঁড়াবে? 1:2:1। মানে 1 হচ্ছে বিশুদ্ধ লম্বা, 2 হচ্ছে শঙ্কর লম্বা এবং পরবর্তী 1 হচ্ছে বিশুদ্ধ খড়গ। 1:2:1। চেকার বোর্ড বা পানেট স্কোয়ারের মাধ্যমে
মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীভবনের নিয়ম বা সূত্র বা ল অফ সেগ্রিগেশন যেটা বলে সেটা হলো কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্য, মানে আমাদের একসংখ্য জননের ক্ষেত্রে লম্বা এবং খর্ব এই দুটি একজোড়া বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য পরবর্তী জনুতে মানে F1 জনুতে একত্রিত হলেও, মানে এখানে ক্যাপিটাল টি এবং স্মল টি তারা একত্রিত হলেও মিশ্রিত না হয়, মিশ্রিত হয় না, অর্থাৎ ক্যাপিটাল টি এবং স্মল টি তাদের নিজস্ব অস্তিত্ব বজায় রাখে, পৃথকভাবে অবস্থান করে এবং গ্যামেট গঠনকালে মানে তাদের মধ্যে যখন স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ হচ্ছে F1 জনুর মধ্যেই এবং তারা F2 জেনারেশন করছে, তখন এই গ্যামেট দুটি পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এই চরিত্রগুলি পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সেক্ষেত্রে সেই জন্যই যখন F1 জেনারেশনে আমরা খর্ব বৈশিষ্ট্য দেখতে পাইনি, সেই বৈশিষ্ট্যটি F2 জেনারেশনে। তাহলে আমরা আজকে এই ভিডিওতে আমরা মেন্ডেলের একসংকর জনন নিয়ে মূলত বুঝলাম একসংকর জনন কি করে হয় এবং তার যে বিভিন্ন পদ্ধতিগুলো মেন্ডেল কিভাবে কাজ করেছিলেন। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিসংকর জনন নিয়ে পড়ব, সেটাও একই পদ্ধতি অনুযায়ী হয়, কিন্তু যেহেতু দুটো বৈশিষ্ট্য নেওয়া হবে সেটা একটু জটিল হবে, কিন্তু মূল পদ্ধতিটি এক। আজকের জন্য এই পর্যন্তই, পরের ভিডিও আমরা দ্বিসংকর জনন নিয়ে পড়ব।